স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা আজকেও আলোচনার একটি বিষয় নির্ধারণ করেছি, নির্বাচন, সংস্কার ও পিআর। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার পাশেই আছেন মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, বিএনপি নেতা, এবং পাশেই আছেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার। কক্সবাজারের সম্মেলনে সংকট সমাধানে 7 দফা প্রস্তাব। 1 বছরে মামলা তদন্তের ধরন মানের পরিবর্তন এসেছে জানালেন প্রধান বিচারপতি। প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস হবে, মন্তব্য আইন উপদেষ্টার। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ বললেন মঈন খান। সংস্কারের পরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবা হবে, জানালেন নাহিদ ইসলাম। আসছে নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে বিশেষ পরিকল্পনা দুদকের। থাকবে নজরদারি, হলফনামায় মিথ্যা তথ্যে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি চেয়ারম্যানের। এবং শিক্ষিত জাতি ছাড়া কল্যাণকর রাষ্ট্র গড়া সম্ভব নয়, অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। স্বাস্থ্য ব্যবস্থায় আমলা নির্ভরতা কমানোর তাগিদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। আমি জাবেদ রাসিনকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকের যে বিষয় নির্ধারণ করেছি, নির্বাচন, সংস্কার ও পিআর। প্রথমে নির্বাচন দিয়ে শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা কক্সবাজার গিয়েছেন। সেখানে উনি বলেছেন যে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত এবং তারাও প্রস্তুত, নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসেই। কিন্তু এখন আমরা এই নির্বাচনের আগেই এনসিপি এবং জামায়াত সহ বিভিন্ন দলগুলোকে দেখছি অন্যান্য দাবি দাওয়া নিয়ে মোটামুটি তারা সোচ্চার। আপনারা বলছেন সংস্কার আগে হতে হবে, বিচার হতে হবে, তারপরেই নির্বাচন নিয়ে ভাবা হবে। যে নির্বাচন নিয়ে একটু সবার মাঝেই একটা সন্দেহ ছিল, বিশেষ করে বিএনপির মাঝে এবং অন্যান্য সাধারণ জনগণও ভাবছিলেন একটা সময় যে নির্বাচন হবে কিনা। সেই সময় যখন সরকার নির্বাচনের ঘোষণা দিলেন, ঠিক তার পরপরই জামায়াত এবং এনসিপি যে ধরনের এখন বক্তব্যগুলো দিচ্ছেন, তাতে কি নির্বাচন নিয়ে আবার একটু অনিশ্চয়তার দিকে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। তো আপনার এই বক্তব্যটা একটু সংশোধন করে বলতে চাই যে এনসিপি অন্যান্য দাবি দাওয়া নিয়ে আসে নাই। এনসিপি তার শুরু থেকেই, ইভেন এনসিপির তো জন্ম 28 ফেব্রুয়ারি, তার আগে থেকে যখন জাতীয় নাগরিক কমিটি ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এই দুই ব্যানার নিয়ে তো কাজ করেছে, তখন থেকেই কিন্তু এই বিচার এবং সংস্কারের মূল এজেন্ডা ছিল, মূল যে দাবি ছিল সেটা তখনও যেটা ছিল এখনও এটাই আছে। তখনও আমরা গণপরিষদ বলছি আজ থেকে 1 বছর আগে, প্রায় 1 বছর আগে সেপ্টেম্বরে যখন 8 তারিখে আমাদের জাতীয় নাগরিক কমিটির সূচনা হলো শহীদ মিনারে। তো আমি যেহেতু সেই প্রথম 55 জনের একজন, তো সেখান থেকে আমাদের সেই যে প্রথম ওই 8 দফা একটা ছিল সূচনা লগ্নে, সেখানে কিন্তু ওই বিচার সংস্কার সেটাই মূল দাবি ছিল এবং সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হতে হবে, সেটা কিন্তু সেই তখনকার দাবি। এটা এমন না যে এখন আমরা নির্বাচন পেছানোর জন্য, এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে নির্বাচন পেছানোর জন্য, মনে আমরা হঠাৎ করে আসমান থেকে একটা নতুন জিনিস নিয়ে এসে বলতেছি, এখন জিনিসটা তো এরকম না। আমাদের প্রথম থেকে সেই 1 দফার যে ঘোষণাটা, 1 দফায় নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, তারই সিলসিলা, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটিতেও একই কথা বলছি, জাতীয় নাগরিক পার্টিতে এসেও আমরা একই কথা বলছি। 1টা বছর হয়ে গেল, সেখানে সংস্কারের দৃশ্যমানতা কোথায়? যদি আমরা বলি যে সরকার শুধু কিছু কমিশন করেছে, 11টা কমিশন করেছে, আলোচনা হচ্ছে 5টা কমিশন নিয়ে, বাকিগুলো কোথায়? বাকি আলোচনা পুলিশ কমিশন নিয়ে আলোচনাই হলো না, একদিন শুধুমাত্র একটু আলোচনা হলো, বাকিগুলো তো নাই আলোচনাতে। সব কিছু ঘুরে ফিরে সংবিধানের দিকে চলে গেছে। আচ্ছা, ভালো কথা। সংস্কারটাকে যদি আরও প্রথম থেকে খুব জোরালোভাবে এখানটায় জোর দিত, যদি প্রথম থেকেই সরকার যে আন্তরিকতা দেখিয়েছে কমিশন, সেই কমিশনটা যদি আরও আগে থেকে দেখাতো, কিংবা তাদের যে আলোচনা প্রক্রিয়া ছিল, আমি তো ঐকমত্য কমিশনে যেহেতু নিয়মিত ছিলাম, আমি বলবো যে আলোচনা প্রক্রিয়াটাই ভুল ছিল। আলোচনা প্রক্রিয়াটাই এমন ছিল যে এটা আসলে দীর্ঘসূত্রিতায় চলে যাচ্ছিল। এবং আমরা একটা সময় কিন্তু এটাও কমিশনকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা একটা ফিনিশিংয়ের দিকে যান, কিন্তু ওনাদের আলোচনা প্রক্রিয়াটাকে সব কিছু দেখে আমাদের মনে হয়েছে যে আদতে ওনারা আসলে শেষ করতে চান কিনা। কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল আবার ওনারা তাড়াহুড়া শুরু করলেন শেষ মুহূর্তে গিয়ে। সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা যেমন আগেও হয়েছে, নির্বাচনের পরেও হতে পারে।
সংস্কার এবং নির্বাচনের পরে কি সংস্কার করা সম্ভব না? না, কিছু জিনিস দেখেন, এটাকে আমরা যেটা বলছি মৌলিক সংস্কারের প্রশ্ন যেটা, এখন গত 53 বছরে তো একই চিত্র আমরা দেখে আসছি। 53 বছরেই আমাদের যে সংবিধান, এমন একটা সংবিধান ধরেন এক রাতের মধ্যে আপনি বাকশাল করে ফেলতে পারেন। ইউ ক্যান ডু ইট। আমাদের সংবিধান দিয়েই তো করছে, সংবিধানের বাইরে কিন্তু বাকশাল হয় নাই, সংবিধান দিয়েই বাকশাল হয়েছে। আবার এটা এমন এক সংবিধান, যে সংবিধানে ধরেন আমি জনগণের মেজরিটি ভোট না পেয়েও 30-32% ভোট পেয়েও আমি সংবিধান সংশোধন করতে পারি নিজের মতন করে, অন্য রাজনৈতিক দল কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে সেটা তোয়াক্কা না করে। সেটা যেমন 2001-এর পরেও হয়েছে, সেটা কিন্তু 2008-এর পরেও হয়েছে। হ্যাঁ, তো এবং 53 বছরের যে ধারাবাহিকতা, রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদরা এই সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করছে যে আমরা ওই ভরসাটা এখন আর করতে পারি না, আমরা চাই না। কারণ না হলে এই বারবার কি জনগণ রাস্তায় নামবে, রক্ত দিবে? মানে এখন আপনি বলছেন যে নির্বাচন হয়ে যাক, একটা সরকার আসুক, তারপর তারা আবার আগের মতন করবে, তারপর আবার জনগণ রাস্তায় নামবে, না আবার তারা রক্ত দিবে? মানে জনগণ কি এতই ঠেকা পড়ছে? পড়ে নাই তো। জনগণ চায় সংস্কার, সেটা কিন্তু জনগণ যে সংস্কারের ম্যান্ডেট এই সরকারকেই দিয়েছিল। সেই সংস্কারটার আমরা তো বলি নাই, সংস্কার হতেই থাকবে। ধরেন যুগের চাহিদার সাথে সাথে, যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে, অনেক সিস্টেমে পরিবর্তন আসবে, আমরা এগুলো মানি। এভিডেন্স একটা বড় পরিবর্তন আসছে। নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যদি একই সাথে না হয়, সেই ক্ষেত্রে কি আপনাদের নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নেই? আমি কথাটা একটু শেষ করি। সেটা হচ্ছে যে এই যে ধারাবাহিকতা, যে ধারাবাহিকতায় আপনি বলছেন যে নির্বাচনের পরও সংস্কার হতে পারে, আমরা মনে করি যে কিছু সংস্কার, এই এতগুলো মানুষ প্রাণ দেওয়ার পরেও, প্রায় 1400 মানুষ প্রাণ দেওয়ার পরেও, এত মানুষ আহত হওয়ার পরেও, সারা দেশের জনগণ রাজপথে নেমে আসার পরেও এই সংস্কারটুকু যদি আমরা না নিয়ে আসতে পারি, যেগুলোকে আমরা মৌলিক সংস্কার বলছি, এই বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে যাবে। এই সংবাদপত্র ঠিক আগের অবস্থাতে ফিরে যাবে, তারা ওই আবার আগের মতন করে নিয়ন্ত্রিত হবে। এখন আমরা যেভাবে মুক্তভাবে কথা বলতে পারছি, আপনি দেখবেন তার সিমটম কিন্তু এখনই কিছু কিছু দেখা যাচ্ছে। অনেক রাজনীতিবিদ অমুককে ফকিন্নির পুত বলে কিন্তু স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছে। তাদের আচরণ কিন্তু উগ্রতার দিকে যাচ্ছে এখন। এটা কিন্তু সেই আমরা যে ফেসিবাদ সময়ে, ওই সময়ে যে যারা সরকারি দলে ছিল কিংবা তার মদতপুষ্ট যেসব, যদি আমি বলি বিচারপতি মানিকের ভাষায়, এখন অনেকেই কিন্তু টকশোতে কথা বলা শুরু করছে। তো আপনি কিভাবে বলেন যে একটা নির্বাচন হওয়ার পরে সংস্কার হবে? আমরা তো তার সিমটমই আগে দেখতে পাচ্ছি এখন। জি, ধন্যবাদ আপনাকে। আখতারুজ্জামান বাচ্চু, আপনার কাছে আসতে চাই। প্রশ্ন যেটা, যে আপনারা যেহেতু বলছেন যে নির্বাচনটা আগে করতে হবে, এত বছর 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, তারা সবাই মুখে আছে, কিন্তু 5ই আগস্ট যে কারণে হলো, যে এই যে মৌলিক যে সংস্কারগুলো, মানুষের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য যে মৌলিক সংস্কারগুলো করা দরকার, সেগুলো এনসিপি সহ জামায়াত এবং অন্যান্য দলগুলো বলছে সেগুলো হয়ে তারপরে নির্বাচনটা হোক। না হলে মানে কিছুদিন পর পর 90-এ আন্দোলন হয়েছিল, আবার 2024-এ এসে আন্দোলন হলো, তাহলে কি আবার একটা নির্বাচন হবে? আপনারা বা যারাই ক্ষমতায় আসবে তারা এসে আবার ফ্যাসিজম করবে, আবার আন্দোলন হতে হবে। বারবার তো এই আন্দোলন হওয়া সম্ভব না বা হতে দেয়া যাবে না, যেটা জাবেদ রাসিন বলছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি আমাদের সহ আলোচক জাবেদ রাসেল এবং বৈশাখী টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি আজকের আলোচ্য বিষয় নির্বাচন, সংস্কার, পিআর। নির্বাচন, আপনি যেটা বলছেন যে জুলাই, যে আপনার প্রশ্ন ছিল যে বারবার কি আন্দোলন হবে কিনা, আপনারা নির্বাচনের কথা বলছেন, ক্ষমতায় আসবেন বা যারাই আসবে আবার ফ্যাসিজম তৈরি হবে, আবারও একটা গণ আন্দোলন লাগবে, এটা কি বারবার হতেই থাকবে কিনা? দেখেন, নির্বাচনের কথা আমরা শুধু বলছি না, নির্বাচনের জন্য দেখেন শেখ হাসিনা 2014, 2018, 2024 সালে একটি মানে জনগণের সাথে তামাশা করেছে, জনগণের ভোটের অধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়েছিল। জনগণ কিন্তু এই ভোট বঞ্চিত, অধিকার বঞ্চিত জনগণ এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত আন্দোলন মানুষের মধ্যে দীর্ঘদিন 16-17 বছর জনগণ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, রাজপথে অনেকেই গুম হয়েছে, খুন হয়েছে। এই যে আপনার ধরেন 60 লাখ মামলা, 1,70,000 আমাদের আসামি, এটা তো ভাই নির্বাচনের জন্যে। এদেশের মানুষ নির্বাচন ভোটের দিনের রাজা। এই দেশের মানুষ আসলে ভোটের মাধ্যমে তাদের সরকার, জনগণের সরকার নির্বাচন করে, তাদের প্রতিনিধি নির্বাচন করে। সবসময় ভোটের মাধ্যমেই নির্ধারিত হয় যে কারা
সরকারে যাবে এবং সরকারে যাওয়ার পর ভোটের আগে প্রত্যেকটি দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারা কি কি সংস্কার করবে কি করবে না, সেগুলির ভিত্তিতে জনগণ কিন্তু তাদেরকে ভোট দেয়। তারপর নির্বাচন হওয়ার পর সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে। এখন আপনার এই যে 2014, 18 এবং 24 সালে জনগণ ভোট দিতে পারে নাই, আপনি কতদিন এই জনগণকে বঞ্চিত করে রাখবেন? জনগণ তো রক্ত দিয়েছে, তাদের ভোটের প্রধান যে তাদের দাবি ছিল ভোটাধিকার। এই ভোটাধিকারের জন্য তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই মূলত মানুষের মধ্যে যে আন্দোলন যে দানা বেঁধেছে সেটার সর্বশেষ হচ্ছে জুলাই বিপ্লবের জন্য। দেখেন প্রধানত ভোটের জন্য। আমরা বলছি যে শুধু ভোটের জন্য না, শুধু নির্বাচনের জন্য না, আমরা বলছি সংস্কার, বিচার এবং নির্বাচন, তিনটা জিনিস। আপনিও আজকে এখানে নিয়ে এসেছেন নির্বাচন, সংস্কার এবং পিআর। আপনি দেখেন নির্বাচনটা আপনি প্রথমে নিয়ে আর অন্যান্য তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে, অলরেডি 1 বছরের বেশি চলে গেছে। আর দেখেন আপনার 90-এর কথা বলেছেন, আমি 90-এর আন্দোলনের একজন কর্মী ছিলাম, এখনও সেই 90-এর সেই পুলিশি নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে, এখনও থেরাপি নিয়ে চলছি। এই জুলাইয়ে আমি সম্মুখ যোদ্ধা ছিলাম, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই জুলাই বিপ্লবের সেই কারণেই তো জাবেদ রাসিনরা বলছেন যে সংস্কারগুলো এমনভাবে হওয়া উচিত যেন আর 90-এর মতো নামতে না হয়, 24-এর মতো নামতে না হয়। এই যে আপনারা এখন বিভিন্ন চিকিৎসা নিয়ে চলছেন, সেটা যেন অন্য কোনো নেতা কর্মীদের আর এই হয়রানির শিকার হতে না হয়। সংস্কার একটা, আপনিই বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার মানে কিতাবি সংস্কার না, সংস্কারটা হতে হবে আপনার, আমার এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান এবং মানসিকতার সংস্কার। এই মুহূর্তে নির্বাচনটাই জনগণের কাছে প্রধান সংস্কার, কারণ তারা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই প্রধান সংস্কার। তারপর আসেন আপনার অন্যান্য যে সংস্কারগুলো, বিএনপি তো ভাই সেই সংস্কারগুলির ব্যাপারে অনেক বেশি, অনেক আগেই, আজকে যারা 31 দফার কথা বলছেন, হ্যাঁ, আজকে যারা সংস্কারের কথা ভাবছেন, বিএনপি ভেবেছে অনেক আগে, এবং সেই মাফিয়াদের চোখে চোখ রেখে বিএনপি সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, 31 দফা সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন। সুতরাং আমরা তো সংস্কার চাই, এবং সংস্কার কমিশনে আমরা কিন্তু সবচেয়ে বেশি ছাড় দিয়েছি। দেখেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি অনেকের, এটা আসলে কেউ স্বীকার করুক আর না করুক, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপিকে সেটা ঠেকানোর জন্যে, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য বিএনপিকে ঠেকানোর জন্য এখন অনেক ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। যেরকম আমি আপনাকে বলি যে পিআর সংস্কার কমিশনে যে 6টি সংস্কার কমিশন বসেছিল, 166টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, সুপারিশ ছিল। তারপর 32টি রাজনৈতিক দলের সাথে যখন আলোচনা হয়েছে, তখন কিন্তু কেউ পিআর নিয়ে কথা বলেনি। নির্বাচনের যখন তারিখ ঘোষণা হয়েছে, নির্বাচন পিআর তো তখন ছিল, জাবেদ রাসিন তো উনি ছিলেন। আমাকে বলতে দেন, শুনেন, পিআর যখন ওইখানে কথা হয়েছে, এটা কথা হয়েছে 2-1টি রাজনৈতিক দল, ওইখানে কিন্তু ঐক্যমত কমিশন বা ম্যাক্সিমাম রাজনৈতিক দল পিআর এর প্রস্তাবনা আনে নাই, কথা বলে নাই। নিম্নকক্ষে পিআর নিয়ে ঐক্যমত কমিশনও সেই প্রস্তাব করেনি, এবং যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি বড় বড় বলেন বা যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারাও চলমান পদ্ধতিতে বলেছে। উচ্চকক্ষে পিআরের কথা কেউ বলেছেন, জাবেদ রাসিন নিশ্চয়ই একমত হবেন। এই যে চলমান পদ্ধতিতে যে নির্বাচন, সেটা নিয়ে নিম্নকক্ষে বা আপনি যাই বলেন, উচ্চকক্ষের বিষয়ে পিআর নিয়ে আলোচনা হয়েছে। আর আপনাকে আমি একটা কথা বলি, পিআর আসলে, জাবেদ রাসিনও নিশ্চয়ই একমত হবেন, পিআর আসলে, আমরা রাজনীতি করি, তৃণমূলের রাজনীতি করি, তৃণমূলের মানুষ পিআর বোঝেন, তৃণমূলের মানুষ সেটা আজকে আপনাদের বরকতুল্লাহ বুলেও বলেছেন যে পিআর খায় নাকি মাথায় দেয়, এটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। দেখেন, পিআর আপনি জিজ্ঞেস করেন গ্রামের একজন মানুষকে দিয়ে পিআর কি, পিআর ওনারা বুঝেন না। আসলে বাস্তবতা হলে আপনি যদি পিআর পদ্ধতিতে কোনো প্রার্থী থাকবে না। দেখেন, বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা প্লাস প্রার্থী ভালো না মন্দ সেটা দেখে ভোট দেন, ও এলাকার প্রার্থী নির্বাচন করে। জাবেদ রাসিন, ওনার বাড়ি ফুলবাড়িয়া। এখন পিআর পদ্ধতি যদি ভোট হয়, তো চলমান পদ্ধতি ভোট হইলে ওনার দল যদি ওনাকে নমিনেটেড করে, হ্যাঁ, নমিনেটেড করে, তাহলে ওইখানে উনি প্রার্থী হবেন। আমার গফরগাঁও এবং পাগলা 2টি থানা নিয়ে একটি আসন, ময়মনসিংহ 10, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়,
তাহলে আমি ওইখানে প্রার্থী হিসেবে জনগণ দেখবে যে আমি ভালো প্রার্থী না খারাপ প্রার্থী, আবার আমি কোন দলের প্রার্থী, সেটাও দুটি জিনিসে বিবেচনায় নিয়ে জনগণ ভোট দেন। কিন্তু পিআর পদ্ধতিতে আপনার ভোট হলে আপনার গফরগাঁওয়ের মানুষ ভোট দিবে গফরগাঁও, এমপি হবে ঠাকুরগাঁও। তো এরকম আর কি, প্রার্থী ওইখানের প্রার্থী চুজ করার কোনো সুযোগ থাকবে না। ওই দলের প্রধান নির্বাচন করবে যে এমপি কে হবে, বুঝতে পেরেছেন? তো ওই দলের প্রধান যদি করে তাহলে তো এটা আরও স্বৈরতান্ত্রিক হলো। একজন মানুষ ওইখানে করবেন এবং ওই এলাকার মানুষ জানতে পারবে না কে এমপি হবেন, ওনাদের প্রতিনিধি কে হবে। হয়তো এই যে পেশি শক্তির ব্যাপার কিছু আছে, কালো টাকার ব্যাপার আছে, আজকেও দুদক থেকেও বলা হয়েছিল কালো টাকার যে নির্বাচনে যেন কালো টাকার আমদানি বেশি না হয়, সেই বিষয়গুলো নিয়ে দেখছেন, সেটা তো কমানো যেত। সেগুলো নিয়ে আমাদের তো কোনো দ্বিমত নেই। আপনি পেশি শক্তির ব্যবহার রোধে যা সংস্কার করা প্রয়োজন সেগুলো আপনারা করেন। কালো টাকা ব্যবহার রোধে যা সংস্কার প্রয়োজন বিএনপি একমত। শুধুমাত্র বিএনপি সংবিধান সংক্রান্ত যে পরিবর্তন বা সংস্কারগুলো, সেগুলো বিএনপি আমাদের অবস্থান হলো সেগুলো সংসদে হতে হবে। কারণ নির্বাচনের বিকল্প কিছু নাই, এবং সেই সংবিধান সংক্রান্ত যে সংস্কার সেগুলো সংসদ ছাড়া কারো কোনো সেই উপায়ও নাই, কোনো মানে কোনো ওয়াও নাই। আবার আপনাকে ধন্যবাদ। আমি একটু জাভেদ রাসিনের কাছে যেতে চাই। আখতারুজ্জামান বাচ্চু বলছিলেন, আপনি শুনেছেন, একই সাথে একটু বলতে চাই যে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্যই মূলত আপনারা এত কিছু করছেন, নির্বাচনটাকে একটু ডিলে করছেন। আর নির্বাচন হলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু বিএনপি একটা অনেক বড় জনপ্রিয় দল, যেটা আখতারুজ্জামান বাচ্চু বলছিলেন। আপনারা কি সেই জনপ্রিয়তার ভয়ে যে না আপনারা আসলে আসন পাবেন না, সেই জন্য নির্বাচনটাকে একটু পিছিয়ে দেয়া বা সময় নেয়া? না, সংস্কারটা হলে আমরা কি সুবিধা পাবো? আমি যদি এই প্রশ্ন করি, সংস্কারটা হলে আমরা কি সুবিধা পাবো, কিংবা বিএনপির কি অসুবিধাটা হবে? বিএনপি যেটা দাবি করছে, বিএনপির জনসমর্থন আছে, তারা অনেক বড় দল, নির্বাচনের ভোটে তাদের সেটা কি প্রভাব ফেলবে আমি তো বুঝতেছি না আসলে। সংস্কারের সাথে এটার কি সম্পর্ক? বরঞ্চ সংস্কার যদি হয়, বিএনপি এখান থেকে অনেক বড় লাভবান হবে। আজকে বাচ্চু ভাইদের মতন যারা ত্যাগী নেতা আছেন, তারা বিএনপির খুব উপরের সারিতে উঠে আসবেন। এখন যেটা ওনাদেরকে আসলে ওই লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হয়, সেটা তখন লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হবে না, লন্ডন বরঞ্চ তখন ওনাদের দিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে, আমরা তো ওনাদের জন্য কথা বলছি, আসলে ওনারা এটা বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমি কয়েকটা কথা বলি যে ভোটটাই প্রধান কিনা, মানে দেশের মানুষ খালি ভোটের জন্যই, ভোটের জন্যই এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা হচ্ছে ভোটের জন্য। উনি বলেছেন অন্যতম একটা কারণ এটা। 14 সালেই আন্দোলন, আমি তো একই কথা বারবার, হয়তো আমি আসলে এটা বলতেও চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে চলে আসে। সে বালির ট্রাক কিন্তু সরাইতে পারে নাই। নির্বাচনের জন্যই যদি হয়তো ওই বালির ট্রাক উড়ে যাইতো সেদিন, মানুষ যেভাবে তখন ভোটের জন্য প্রতীক্ষায় ছিল, কিন্তু মানুষ নামে নাই রাস্তায়। ঠিক একইভাবে 18 সালে তো আমরা দেখছি, 18 সালে তো বিএনপি নির্বাচনে গেছে, কোথায়? হয় নাই, পারে নাই বিএনপি। এখন উনাদের হিসাব মতে কিন্তু 2029 সালে নির্বাচন হওয়ার কথা, ওরা তো মেনেই নিছিল 2024 সালের যে নির্বাচন, ওরা তো মেনেই নিছিল। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটা তো 2029 সালে, এবং ওনারা অলৌকিক কোনো কিছু হয় কিনা, শেখ হাসিনা মারা যায় কিনা, এটা যেন ওনারা বসেছিলেন যে এরকম কিছু একটা হবে, তারপর ওনারা আসবেন। এই তো ওই দৈবক্রমে একটা ঘটনা ঘটছে আর কি। এই জন্য এখন ওনাদের ইয়াটা বেড়ে গেছে যে না, হ্যাঁ, এখন নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি। আসলে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল বাংলাদেশের যে জমিদারি প্রথার সেটেলমেন্টের যে আপনার রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তের প্রধান মানে যেটাকে বলে যে খুঁটি বা পিলার বিএনপি এবং আওয়ামী লীগ ছিল। এখন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি ওই খুঁটিটাকে শক্ত করে ধরে রাখছে। তারা ওই এলিট শ্রেণী যে রাজনীতি, সেই রাজনীতিটা, আমি কিন্তু কথা বলি নাই, আপনি সময় পাবেন, আপনাকে বলতে সেই এলিটিজমের রাজনীতিটাকে বজায় রাখার জন্য, হ্যাঁ, সেই রাজনীতিটা এখন করার চেষ্টা করতেছে বিএনপি। এই কারণে বিএনপির নেতা নেত্রীরা এই যারা এখন অভ্যুত্থানের মধ্য দিয়ে যেসব নেতৃত্ব উঠে আসছে, তাদেরকে ফকির নির্পুত, ওয়েস্টিনে গিয়ে হাঁস খেতে যায় কেন, এগুলো নিয়ে তারা, ওয়েস্টিনে আমরা যেতে পারি কিনা, এগুলো নিয়ে তারা প্রশ্ন তোলা শুরু করেছে। তার মানে তাদের মেন্টালিটিটা কোন জায়গাটায়, যে আমরা মনে হয় একেবারে বানের জলে ভেসে আসছি, আমরা এইসব জায়গায় যেতে পারি না। ওনাদের যে মেন্টালিটিটা, এই যে প্রাচীন বন্দোবস্ত, সেটার এগেনস্টে তো আমাদের লড়াইটা। এই রাজনৈতিক বন্দোবস্ত যাতে না হয়, সেটার বিরুদ্ধেই আমাদের লড়াই, এবং সেটার জন্য আমরা মনে করছি সংস্কারটা হওয়া খুবই জরুরি। এবং এই সংস্কারটা এখনই হতে হবে, না হলে এই যে লোকগুলো প্রাণ দিল, তাদের প্রতি একটা অন্যায় করা হবে। এবং এই সুযোগ বাংলার জনগণ আবার পাবে কিনা আমরা জানি না। এটাই সবচেয়ে বড় সুযোগ, এবং এই সুযোগের মধ্যেই সংস্কারটা হতে হবে, মৌলিক সংস্কার চলমান প্রক্রিয়া চলতে থাকবে, এটা নিয়ে তো আমাদের আপত্তি নাই। কিন্তু মূল যে সংস্কারের জায়গাগুলো, যে জায়গাগুলো আসলেই এখন ঠিক করা দরকার,
সেটা তো আমরা উপলব্ধি করি। রাষ্ট্রটাকে সামনে রেখে যখন আমরা দেখি এই সংস্কার হলে আমরা কি বেনিফিট পাবো, আমি তো বললামই বিএনপি দেখাক যে এই সংস্কার হলে এনসিপি এই সুবিধা পাবে, কোনো সুবিধা পাবে না এনসিপি, কিন্তু এনসিপি রাষ্ট্রটাকে সামনে রেখে চিন্তা করতে চায়, এই জন্য তারা সংস্কারের কথা বলছে। তো গণপরিষদ নির্বাচন যদি একই সাথে না হয় জাতীয় নির্বাচনের সাথে, একই সাথে যেটা আপনারা চাচ্ছেন, তাহলে কি আপনারা নির্বাচনে যাবেন না? যদিও আপনারা এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত দল না, হয়তো নিবন্ধন পাবেন, আপনারা প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছে, তখন কি আপনারা নির্বাচনে যাবেন না? আমাদের দলের থেকে যেহেতু একটা সিদ্ধান্ত এসেছে, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আমাদের দলের সকল সদস্য মিলে সাধারণ বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আমাদের যে সেই প্রথম দাবি, আমি আবার বলছি, সেই জাতীয় নাগরিক কমিটি হওয়ার সময়কার যে দাবি, এক দফার ঘোষণার সময় যে দাবি, সেই দাবিতে আমরা অটল থাকব। আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই যে সংবিধান, যে সংবিধানে আসলে ওই কাটাছেঁড়া করে আবার ঠিক একইভাবে দেখা যাবে যে 5 বছর 10 বছর পরে আবার কোনো কিছু নিয়ে তারা সংশোধন করে এমন পর্যায়ে নিয়ে যাবে যে আবার একটা ফ্যাসিস্ট সরকার ব্যবস্থা আসবে, আবার জনগণকে রাস্তায় নামতে হবে। আমরা ওই ভবিষ্যতের ওই জায়গাটায় যেতে চাই না। আমরা চাই জাবেদ হাসান, আপনাকে ধন্যবাদ। আমি বাচ্চু ভাই আপনার কাছে আসবো, আমরা একটু বিরতির সময় হয়ে গেছে। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা জাবেদ হাসান বলছিলেন যে এই যে যদি সংস্কারগুলো হয় তাতে আসলে এনসিপির আলাদা করে খুব একটা যে লাভবান হবে সেটা না, সেখানে বরঞ্চ আখেরে বিএনপিও অনেক বেশি লাভবান হবে। এবং আপনারা আন্দোলন করেছেন, অনেক কিছুই করেছেন, কিন্তু বালির ট্রাক সরাতে পারেন নাই। সেই বিষয়গুলো নিয়েও একটু বিরতির পর আলোচনা করব। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আমরা কথা বলছিলাম রাজনীতি, সংস্কার এবং পিআর নিয়ে। এখনও আমরা রাজনীতিতেই আছি আলোচনায়। এই মুহূর্তে একটু বাচ্চু ভাই আপনার কাছে যেতে চাই। বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম আপনি যদি একটু বলেন, আমি আর সময় নিচ্ছিলাম না প্রশ্ন করার। আমি আমাদের সহ আলোচকের কিছু প্রসঙ্গ এসছে, উনি অনেকগুলি কথা বলেছেন, সেই কথাগুলোর আগে আমি উত্তর দিতে চাই। প্রথমত উনি বলেছেন যে সংস্কার হলে ওনারা কি সুবিধা পাবেন, আমরা খুব সুবিধা পাবো। সবারই সুবিধা হবে। আমার মনে হয় যে ওনার কথাটা আমাদের উপর চাপিয়ে ওনারা ফায়দা নিতে চাচ্ছেন। আর হলো জনগণের কি সুবিধা হবে, মূলত আসলে জনগণের কি সুবিধা হবে সেই জিনিসটা আলোচনায় আসা উচিত। ওনার সুবিধা আর আমার সুবিধা, এই আলোচনাটা আটকে যাওয়া মনে হয় আমাদের ঠিক হচ্ছে না। এটা হলো যে ওনারা কি সুবিধা পাবেন। এখন আমি বলি, ওনারা একটি নবজাত শিশু, এখনো নিবন্ধন পায় নাই, মানে এখনো রাজনৈতিক দল না। নিবন্ধন না পাওয়া মানে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। প্রাথমিকভাবে সুযোগ পেয়েছে, ঠিক আছে, সেটা এখনো নিবন্ধিত হন নাই, এখনো মার্কা পান নাই। জনগণের কাছে এখনো মার্কা নিয়ে ওনারা যাওয়ার সুযোগ হয় নাই। আর নিবন্ধনের যে প্রাথমিক যে শর্তগুলো আছে সেগুলো অনেকগুলি ওনারা পূরণ করতে পারেন। পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি জেলা, থানা বা বিভাগে অফিস অনেক কিছু ব্যাপারে। তো এখন ওনারা যদি নির্বাচনটা প্রলম্বিত হয়, যদি দেরি হয়, তাহলে ওনাদের একটু সুবিধা পাবেন। কিভাবে সুবিধা পাবেন? ওনারা যে আমরা বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, জনপ্রিয় দল, জনগণের মধ্যে তৃণমূলে সারা দেশে বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা বিএনপির শক্তি জনগণ, বিএনপির শক্তি জনপ্রিয়তা। বিএনপি অবশ্যই নির্বাচন হলে এদেশে জনগণ বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে। আর ওনারা নির্বাচন হলে একটি আসনও এখনো পাওয়ার সম্ভাবনা নাই, কারণ ওনারা নিবন্ধনই পান নাই আর জনগণের কাছেও যান নাই। ওনারা সচিবালয় আর হলো তদবির, বিভিন্ন বাণিজ্য নিয়েছিলেন। সুতরাং ওনারা তো জনগণ থেকে, যদি ওনারা রাজনৈতিক দল গঠনের পর জনগণের কাছে যেতেন, সচিবালয়ে তদবির, বদলি বাণিজ্য না করে, আমার ধারণা জনগণ হয়তো ওনাদেরকে গ্রহণও করতে পারত, তখন হয়তো কিছু সুবিধা পাইতো। এখন ওনারা যে জিনিসটা তৈরি করেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেরকম দম্ভ করে বলতো আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকা কোনো টাকাই না। আমরা এই নবজাত শিশু সংগঠন, এই এনসিপির আমরা দেখেছি ওনাদের যে উপদেষ্টা, ওনারা তো সরকারেরই অংশ, ওনাদের প্রতিনিধি সরকারে রয়েছেন। তো ওনাদের যে পিএদেরও 400 কোটি টাকা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। অর্থাৎ শেখ হাসিনা 17 বছরে যে লুটপাট করেছে, এই এনসিপির
যে শেখ হাসিনা দম্ভ করে 400 কোটি টাকা, তার পিয়ন 400 কোটি টাকার মালিক বলেছে, ওনাদেরও পিএদের 400 কোটি টাকা পাওয়া গেছে। সুতরাং ওই যে সংস্কারের কথা বলা আর হলো যে নির্বাচন পেছানো, আমি মনে করি এটা জনস্বার্থে না, দেশের স্বার্থে না। আর যাই হোক, পিআর, নানান ইস্যু, ওই গণপরিষদ, গণভোট, এইসব বিভিন্ন কিছু সামনে এনে আসলে ফেসিস্ট শেখ হাসিনাকে সুযোগ দেওয়া অথবা তৃতীয় কাউকে সুযোগ দেওয়া, এটা আসলে জনগণের, আর যাই হোক জনগণের জনস্বার্থে না, দেশের স্বার্থে না, দেশের সার্বভৌমত্বের স্বার্থে না। নির্বাচন আপনি যাই বলেন, যত কিছুই বলেন, আর ওয়েস্টিনের প্রসঙ্গ উনি তুলেছেন, আমি কিন্তু আনতে চাই নাই। দেখুন, যে আমিও এই জুলাই আন্দোলনে ছিলাম, আমার মেয়েও ছিল, ছোট্ট শিশু মানে বাচ্চা থেকে ধরে বয়োবৃদ্ধ সর্বস্তরের মানুষের, সব রাজনৈতিক দল, মত, পথ, সব শ্রেণী পেশা, সব বয়সের মানুষ এই জুলাই বিপ্লবের অংশীদার ছিল, অংশীজন তারা। জুলাই বিপ্লব কারো একার না, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের না। এটা মানে কেউ যদি নিজের মনে করে তাহলে এটা ভুল। আর এই জুলাই বিপ্লবের আগে যিনি রিকশায় চড়তেন, এখনও রিকশায় চলেন, কিন্তু এনসিপির নেতারা প্রাডো গাড়িতে চড়েন, ওয়েস্টিনে ডিনার করেন, রাতের 3টার সময় ওয়েস্টিনে যান, হাঁস খেতে যান। আমি জানি না এর আগে জুলাই আগস্টের আগে ওনারা কোথায় ওয়েস্টিনে খেতে গিয়েছেন কিনা। সেই ডাইনিংয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে খেতেন, ওয়েস্টিনে খেতেন না। এখন হঠাৎ করে কি এমন পরিবর্তন হলো যে ওনাদের ফুলে ফেপে হলো যে সঙ্গী সাথী নিয়ে ওয়েস্টিনে যেতে হয়, হাঁস খেতে যেতে হয়, সেটা আসলে বোধগম্য না। জনগণের সেখানে প্রশ্ন রয়েছে। এটা হলো যে এনসিপি, আর উনি না হয় মন্ত্রী, ওনার পিএ কীভাবে 400 কোটি টাকার মালিক হলেন, আপনি সেটার ব্যাখ্যা দেন। জনমনে সে প্রশ্ন আছে। যদি ওনার পিএ যদি 400 কোটি টাকার মালিক হন, যদি চাকর 400 কোটি টাকার মালিক হন, তাহলে মালিক কত হাজার কোটি টাকার মালিক? সুতরাং এই প্রশ্নগুলি এসে যায়, দুদকে তদন্ত চলছে, আমরা হয়তো এই তদন্ত হলে জানতে পারবো। এই প্রশ্নগুলি এসে যায়। আর হলো যে আরেকটা জিনিস, আপনার বিএনপি আওয়ামী লীগকে উনি এক কাতারে নিয়ে এসেছেন। দেখেন, তাহলে আপনি কি করলেন? আপনি ফেসিস্টদের মতোই কথা বলছেন। ওনারা মানে আমি জানি না কি কারণে শেখ হাসিনার সুরে কথা বলছেন। দেখেন, শেখ আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা 17 বছর লড়াই করেছি। তখন অনেকের হয়তো এনসিপির অনেক নেতার, আজকে যারা নেতা, ওনারা তখন শিশুই ছিলেন, ওনারা তখন কেউ রাজনীতি করেন না। আমরা যখন গুম হয়েছি, আমরা যখন শেখ হাসিনার বন্দুকের মুখে দাঁড়িয়েছি, আমরা যখন গুলির মুখে দাঁড়িয়েছি, লড়াই করেছি, একটা পটভূমি তৈরি করেছি, প্রেক্ষাপট তৈরি করেছি। 17 বছর আমাদের সেই ইলিয়াস আলী থেকে শুরু করে আমাদের শত শত গুম হয়েছে, কয়েক হাজার খুন হয়েছে। তা আমরা এই রাজপথের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে এই আন্দোলনকে একটি জায়গায় নিয়ে এসছে। সর্বশেষ উনি লন্ডনের দিকে আঙ্গুল তুলেছেন। দেখেন, বাংলাদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এমন একজন নেতা খুঁজে পাবেন না যিনি এই 17 বছর লম্বা সময় বিরোধী দলের থেকেও এই দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। এই আন্দোলনটা যারা আন্দোলনমুখী, তারা যাতে কোনো কারণে যেন হতাশ না হয়, সেই জন্য উনি সেইখান থেকে নেতৃত্ব দিয়েছেন, খোঁজ নিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আরেকটি জিনিস আমি বলি, উনি কয়েকটি প্রসঙ্গ অবতারণা করেছেন, বালির ট্রাকের প্রসঙ্গ অবতারণা করেছেন। দেখেন, আপনি যদি শেখ হাসিনা বালির ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়া দেশের মজলুম নেত্রীকে আটকিয়ে রেখেছেন। দেখেন, বিএনপি তো সশস্ত্র সংগঠন না। শেখ হাসিনার বিরুদ্ধে যে পরিমাণ আন্দোলন করেছে, দেশের মানুষ জীবন দিয়েছে, আর কোথায় দিয়েছে, পৃথিবীর কোথায়, কোন প্রান্তে, আপনি খুঁজে বের করেন। আর হলো বালির ট্রাকের কথা উনি তুলে যে বিষয়টা, এটা হলো এদেশের মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া। দেখেন, বেগম খালেদা জিয়া এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। বেগম খালেদা জিয়া মজলুম নেত্রী, জেল খেটেছেন এই বয়সে। জাভেদ জাসিনের কাছে যাব, কারণ আমার সময় খুবই কম। আপনি বলেছেন, এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি, আমরা ক্লিয়ার হয়েছি। আমার সর্বশেষ কথা হলো যে এইসব আমরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি, সবাই এক কাতারে দাঁড়িয়েছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে। এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে এবং সংস্কারের নামে বাহানা তৈরি করে নির্বাচনটাকে প্রলম্বিত না করে আমাদের আবার মনে হয় যে এক কাতারে আসা উচিত। নির্বাচনটা যত তাড়াতাড়ি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, যত তাড়াতাড়ি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া যায়, সেই দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। শুনে আসি আপনারা কথা থেকে যদি বলি, একটু সংস্কারের নামে বাহানা করা হচ্ছে, বাহানা, এবং আপনারা আসলে রাজনীতির নবজাতক, মূলত আপনারা অনেক কিছুই জানেন না। যেটা শেখ হাসিনা সেই সময় বলেছিলেন তাদের পিয়নের কথা, যে 400 কোটি টাকার মালিক, সেটা 17 বছরে। আর আপনারা 1 বছরেই আপনাদের অনেকেই, যদিও তারা এনসিপির কেউ না,
তাদের যারা আছেন হ্যাঁ, সেটাই। পিএস বা ইয়ারা এনসিপির কেউ না, কিন্তু তারপর আমাদের কাছে বারবার প্রশ্নের তীর চলে আসে। আপনারা একসঙ্গে আন্দোলন করেছেন, তারা হয়তো আপনাদের সঙ্গে নির্বাচন আমি করবেন। এটা নিয়ে আপনার এখানেই আরো দুইবার আমি একই কথা বলেছি আগেও, সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা এনসিপির কেউ না, এনসিপির যে ছিল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দুদকে মামলা চলছে, দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সে যদি দুর্নীতি করে থাকে একটুও পার পাবে না, ছাড় দেওয়া হবে না কোনো। এখানে বালির ট্রাকের ব্যাপারে আমরা কখনো খালেদা জিয়ার মতন আপসহীন নেত্রীকে ছোট করতে চাই নাই, উনাদেরকে ছোট করতে চেয়েছি যারা সেদিন রাস্তায় নামার কথা ছিল কিন্তু রাস্তায় নামে না। ওনাদের নেতাকর্মীরা রাস্তায় নামলে ওই দিন আওয়ামী লীগ ভেসে যাইতো, ওই দিন রাস্তায় নামে না, একজনও রাস্তায় নামে না, রাস্তা খা করছে। সেখানে বরঞ্চ এই ছোট নবজাতক যাদেরকে বলছেন তারা বরঞ্চ বুকের রক্ত ঢেলে দিয়ে রাস্তায় নামছিল 5 তারিখ আগে প্রত্যেকটা দিন রাস্তায় নামছিল। ভাইয়ের মেয়ের কথা বলছেন, ওনার মেয়ে তো বিএনপি নেতাকর্মীদের চেয়ে অনেক সাহসী, তিনি তো রাস্তায় নেমে আসছিলেন এই জুলাই আন্দোলনে, ওনারা নামতে পারেন নাই। আমি ওনাদের কথা বলছি, অবশ্যই নেমেছি। ওনারা বলছেন যে খালেদা জিয়াকে জেলে দিতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবে হ্যাঁ, আমি আপনার কথাই বলছি যে ওনারা বলেছিলেন যে খালেদা জিয়াকে জেলে গেলে ওনারা সবাই কি একসাথে কারাবরণ করবেন সবাই। আমরা দেখলাম যে ওনারা মিছিল দিতে আরো জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসছেন। লাইভে দেখছে, ভুল তথ্য না, লাইভে এখনো ফুটেজ আছে সেটার। আমরা ঠিক আছে, আপনারা বরঞ্চ খালেদা জিয়ার মতন, খালেদা জিয়ার, ভাই আমি শেষ করি, খালেদা জিয়ার মতন এমন নেত্রী পাওয়া বিএনপির জন্য এত বড় সৌভাগ্যের, কিন্তু সেই বিএনপি ওনার মতো নেত্রীকে, মানে তার যে আসন, সে আসন বিএনপি দিতে পারে নাই, বিএনপি ব্যর্থ এই জায়গাটায়। খালেদা জিয়ার মতন উনার যে উচ্চতার নেত্রী, উনি সে উচ্চতার ধারে কাছে বিএনপির নেতাকর্মীরা যেতে পারে নাই, তাকে সেই পরিমাণ সম্মান দিতে পারে নাই বিএনপি কোনো নেতাকর্মী। এটা হলো গিয়ে বিএনপির আফসোস, বুঝতে পেরেছেন? আর কি বাকি কথা তো বললামই, আর যদি কোনো প্রশ্ন থাকে বলতে। হ্যাঁ, উনি বলছিলেন যে আপনাদের দুর্নীতি সহ অন্যান্য যে বিষয়গুলো ছিল, তো বললামই, যখনই অভিযোগ আসবে দিয়েছে সেটা ব্যবস্থা নেওয়া হবে। এবং আইনের ব্যাপারে আমরা এখানে একদম কড়া অবস্থানে আছি, জিরো টলারেন্স এখানে। এখন দেখেন একটা নতুন দল ক্ষমতার কাছাকাছি অনেকেই আছে, তারা মনে করছে যে হ্যাঁ এই দল হয়তো ক্ষমতার কাছাকাছি, তদবির বাণিজ্য এটা সেটা, অনেক লোক এখানে যারা ওই যে দুধের মাছি তারা আসবে দলে, ঠিক আছে? উনি সেটাই বলছিলেন যে আপনারা রাজনীতির মাঠে না থেকে জনগণের কাছে না গিয়ে আপনারা তদবির বাণিজ্যের মধ্যেই আছেন। আমরা জনগণের কাছে আছি, যথেষ্ট জনগণের কাছে আছি। তদবির বাণিজ্য যদি কেউ করে থাকে সেটা আমি আবার ওই যে যেহেতু তিক্ত কথার দিকে চলে যাবে, অন্যান্য অনেক রাজনৈতিক দলের লোকজন যারা ওই আমার ইউনো অফিসে সারাদিন কারা পড়ে থাকে, আপনারা আপনাদের ওই লোকাল যারা প্রতিনিধি আছে তাদের কাছে খোঁজ নেবেন, সারাদিন ইউনো অফিস এবং ওই এসিল্যান্ড অফিসে কোন দলের নেতাকর্মীরা ওখানে গিয়ে পড়ে থাকে এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা খায়, কি বলে থানার সামনে গিয়ে দাঁড়ায় থাকে, আপনারা খোঁজ নিলে জেনে যাবেন ওটা। জি, ধন্যবাদ। আমরা আবারও একটু বিরতিতে যাব, বিরতির পরে এসে আবারও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম রাজনীতি, পিআর এবং সংস্কার নিয়ে। আমরা এবার একটু যেতে চাই আখতারুজ্জামান বাচ্চু ভাই, আপনার কাছেই। জাবেদ রাসিন বলছিলেন যে রাজনীতির যে জমিদারি প্রথা ছিল, যেটা আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে বিভিন্ন সময় চালিয়েছেন, সেটা এখন আওয়ামী লীগ নেই, পালিয়েছে, এবং বিএনপি সেই প্রথা এখনও চালু রেখেছেন। আপনি এটা শুরু করেছিলেন, এটা যদি আপনি শেষ করতে চান আপনি করতে পারেন। একই সঙ্গে আমি পিআর নিয়ে একটু বলতে চাই, যদি পিআরে নির্বাচন হয় তাহলে বিএনপি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে, কেন বিএনপি পিআরের বিষয়ে পজিটিভ হচ্ছে না বা দেখাচ্ছে না? দেখেন জাবিদ, আপনি যেটা বলছেন যে দেখেন বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে বা একই পাল্লায় একই রকমভাবে বিবেচনা করা, এটা আসলে ফ্যাসিস্টদের মানসিকতা ধারণ করার শামিল। আপনি দেখেন, আমি জুলাই আন্দোলনে, আমার বাসা বনশ্রীতে ছিলাম, সেই জায়গায় ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি এবং বনশ্রীতে। না, উত্তরাও হয়েছে। ধরেন সেখানে আমরা সব দেয়াল গ্রাফিতি, এবং আমার মেয়ে, আমরা সব বয়সের ছেলে মেয়েরা সেখানে গ্রাফিতি এবং বিভিন্ন দেয়াল লিখেছে। তো আমরা জুলাই বিপ্লবে সবাই এক কাতারে, সব দল, সব গণতান্ত্রিক রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, সব শ্রেণী পেশার মানুষ। কিন্তু আমরা 5 আগস্টের পরে, কয়েকদিন পরে আমি বাসা থেকে বের হলাম, দেখি সেটা মুছে একদল লিখছে বিএনপি আওয়ামী লীগ না, নৌকার দানের শীষ, এক সাপের 2 বিষ। কারা লিখছে?
যেখানে সেইখানে দেশের পক্ষে ফেসিস্ট হাসিনা বিরোধী স্লোগান ছিল, সেটাই মুছে নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ। আমাদের এটা বিএনপি আওয়ামী লীগের জমিদারি প্রথা, আর ওই যে নৌকার দানের শীষ 2 সাপের একই বিষ, একই সূত্রে গাথা। যে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা এখনো বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, যারা এখনো মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা এখনো সংবিধান, তাদের কাছে সংবিধান খুবই গাত্রদাহ, খুবই জ্বালার কারণ, তারা এইসব প্রশ্ন তুলছে। বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে নিয়ে, বিএনপি যে 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এদেশের বিএনপির এত গুম হয়েছে, খুন হয়েছে, এত রক্ত দিয়েছে, রাজপথে দাঁড়িয়েছে, আর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান আগলে রেখেছে যারা গুম হয়েছে, খুন হয়েছে, সেসব পরিবারের সাথে থেকেছে, পাশে থেকেছে, তাদের খোঁজখবর নিয়েছে, যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের খোঁজখবর নিয়েছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক কাতারে নিয়ে এসেছে। 17 বছর যাবৎ যে এইভাবে এই আন্দোলনটা চালিয়ে নিয়েছে, সেই ক্রেডিট আপনি তারেক রহমানকে দিবেন না? আর যে বিএনপি এত রক্ত দিল, আর সেই বিএনপিকে আপনি ফেসিস্টদের কাতারে, আওয়ামী লীগের এই মাফিয়াদের সাথে তুলনা করলেন, তাহলে কি আপনি ফেসিস্টদের মানসিকতা ধারণ করছেন না? আপনি কি এই আওয়ামী লীগ আর বিএনপি, যে আওয়ামী লীগ একটি মাফিয়া দলে পরিণত হয়েছিল, গণহত্যাকারী দলে পরিণত হয়েছিল, রাষ্ট্রকে যারা ছিনতাই করে নিয়েছে জনগণের কাছ থেকে, রাষ্ট্রের মালিকানা জনগণ, আর সেই জনগণের কাছ থেকে যে রাষ্ট্রের মালিকানা ছিনিয়ে নিয়ে তারা জনগণের বুকে এদেশের ট্যাক্সের টাকায় কেনা গুলি 17 বছর দিয়েছে, সর্বশেষ জুলাই বিপ্লবে ও নির্বিচারে গুলি চালিয়েছে, তাহলে সেই গণহত্যাকারী আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করছেন? তার মানে কি আপনারা কি তাহলে আবার ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, নির্বাচনকে প্রলম্বিত করছেন? আপনার আর যাই হোক, আমি আপনাকে দেখেন ভাই, পিআর নিয়ে একটু ছোট করে শুনতে চাই। পিআর হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এই পিআর পদ্ধতিতে এখন দেখেন, আমি বলেছি যে বর্তমান এই পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ কোন দলের প্রার্থী কে এবং তার মার্কা কি জনগণ জানে। ওই দল ভালো মন্দ দুটো বিবেচনায় নেয় জনগণ, আবার ওই প্রার্থী ভালো না মন্দ সেটা দেখে মানুষ ভোট দেয়। আর জনগণ কিন্তু তাদের এলাকার প্রার্থী নির্বাচন করে। কখনো এই পদ্ধতিতে বাইরের একজন, যেরকম আমার গফরগাঁও পাগলা ময়মনসিংহ 10, এই আসন থেকে অন্য এলাকার, আমি এই আসনের জনগণের সমস্যা, এই এলাকার সমস্যা, জনগণের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। জামায়াত কিন্তু বলেছে যে পিআর না হলে তারা নির্বাচনে নাও যেতে পারে, তারা আমি আসছি সেই জায়গায় দেখেন, সেই ক্ষেত্রে তো আপনাদেরকে এই এলাকার মানুষের সাথে আমাদের নিবিড় সম্পর্ক। আমি 36 বছরের রাজনৈতিক কর্মী, ওই এলাকার মানুষ আমাকে চিনে, জানে, বা অন্য দলের প্রার্থীদের সাথে কম বেশি যোগাযোগ আছে। আর আমার এলাকার সমস্যাগুলি জানা আছে। আমি জানি যে ওইখানে কোথায় কি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি নিরূপণের জন্য আমরা কাজ করি বা চেষ্টা করি। কিন্তু পিআর পদ্ধতিতে ভোট হলে ওই এলাকার প্রার্থী নির্বাচিত নাও হতে পারে। আমি বলেছি যে ভোট দিবে গফরগাঁও, এমপি হবে ঠাকুরগাঁও। অর্থাৎ ওই রাজনৈতিক দল, যে দলটি এখন এই পদ্ধতিতে ধরেন ভোট হলে, বর্তমানে বাংলাদেশে যে পদ্ধতিতে ভোট, নির্বাচন কমিশনও বলেছে যে পিআর পদ্ধতিতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই, সংবিধানেও নেই। তাহলে জামাত কেন চাচ্ছে আপনি বুঝে নেন। জামাত এখনো বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, মুক্তিযুদ্ধ স্বীকার করে না। ইনিয়ে বিনিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে নানানভাবে বলে, সরাসরি বলে না, তারা ক্ষমা প্রার্থনাও করে না। এই পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশের মানুষের মুক্তিযোদ্ধাদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে এই জামাত, এবং এই জামাত এবং এই যে পাকিস্তানের দূষররা, এবং এদেশের মানুষের মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে এই দেশের মানুষের, এই দেশের নারী মা বোনদের। তাহলে জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন এখনো এই সংবিধানটা, যে সংবিধানটা তৈরি হয়েছে এই দেশের রাষ্ট্রের মূল ভিত্তি হলো একটি দেশের সংবিধান, সেই সংবিধানটি মানে না। নির্বাচনও তারা এদেশের নির্বাচনটা সঠিক সময়ে যথাযথভাবে হোক সেটাও চাচ্ছে। আখতারুজ্জামান ভাই, সময় একদম কম, আমরা একটু জাভেদ জাসিমের কাছে যেতে চাই। আমি শেষ কথা বলি, শেষ কথা হলো যে আর যাই হোক, যারা আমি একটা জিনিস ক্লিয়ার করি, বিএনপি সংস্কার বিচারের বিপক্ষে না। বিএনপি তো সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সুতরাং বিএনপি বিচার চায়, সংস্কারও চায়, পাশাপাশি নির্বাচনও চায়। বিএনপি জনগণ থেকে ভোট বঞ্চিত করতে চায় না। আর যারা অন্য গণভোট বা গণপরিষদের দাবি তুলছে, তারা আর যাই হোক
জনগণের জন্য না, জনস্বার্থে না, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাবেদ না, হোসেন এই যে নির্বাচন প্রলম্বিত করে জনগণকে রাজনীতিতে- ভোট বঞ্চিত করা, জনগণের অধিকার বঞ্চিত করা এবং ধন্যবাদ, নির্বাচন নিয়ে আর ষড়যন্ত্র করা, জি এটাই তাদের উদ্দেশ্য। রাজনীতিতে এই যে অসহিষ্ণু অবস্থা এখন চলতেছে খুব কম সময়, 1 বছরের মধ্যেই, যেখানে জামায়াত বলেন, জামায়াত এবং বিএনপি তারা একসঙ্গে এত বছর রাজনীতি করেছে একসঙ্গে এবং নির্বাচনও করেছে বিভিন্ন সময়, আপনারাও একই সাথে জুলাই আগস্টের আন্দোলনে এসে এই যে একসাথে হওয়া, সেই সময় থেকে 1 বছরের মধ্যেই সবার মধ্যে যে যে বিভক্তি, এই যে অসহিষ্ণু আচরণ, এবং আমরা একটু আরেকটা বিষয় আপনাকে বলি, এই ফজলুর রহমান যে উনি কিছু বিষয় নিয়ে কথা বলেছিলেন এবং ওনার বাসার সামনে এখন মব তৈরি করা হয়েছে বিভিন্নভাবে, সেখানে কিছু ছেলেমেয়েরা গিয়ে তার বাসার সামনে বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজে যে আন্দোলন এবং বক্তব্যগুলো দিচ্ছেন, সেগুলো খুবই বাজে অবস্থা। আসলে এই অবস্থাটা কেন তৈরি হলো এত কম সময়ে? দেখুন, আপনার প্রথম কাছে হচ্ছে ওই ফজলুর রহমানের বাসার সামনে যে ঘটনা ঘটছে, এটার আমি নিন্দা জানাই। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি কথার জবাব কথা দিয়েই দিতে হবে। উনি একটা কথা বলেছেন, উনার কথায় ভুল থাকলে কোন জায়গাটায় ভুল, সেই জায়গাটা কথা দিয়ে পাল্টা যুক্তি দিয়ে দেওয়াটা উচিত। এবং উনার যে কথা ভুল সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা আমরা কথা দিয়েই দিতে পারি। সেটার জন্য এই মব, এই স্ল্যাং ইউজ করার আসলে ওই পর্যায়ে যাওয়ার কোনো দরকার পড়ে না। এবং এটার মাধ্যমে ওনাকে আসলে ভিক্টিমাইজ করার চেষ্টা করা হচ্ছে এবং একটা সময় ওনার কথাটাকে প্রতিষ্ঠা করার একটা হয়তো কোনো চেষ্টা হতে পারে এটা। আর আপনি যেটা বললেন যে অসহিষ্ণুতা রাজনীতিতে, দেখেন রাজনীতিতে অসহিষ্ণুতা, এখানে এটা তো পাওয়ার গেম, তো এখানে পাওয়ার স্ট্রাগল চলছে। সামনে যেহেতু নির্বাচনের একটা রোডম্যাপ আসছে, সেই নির্বাচন নিয়ে অনেক হয়তো ইকুয়েশন তৈরি হয়েছে বিভিন্ন দলগুলোর মধ্য থেকে। এখন একটা সময় তো ছিল ধরেন আন্দোলনের পর যখন ক্ষমতার যাওয়ার যে দৌড়টা, সেই রেসটা তো শুরু হয়ে গেছে। সেই রেস শুরু হওয়াতেই এখন প্রতিপক্ষ একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে গেছে। আমি মনে করি যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, দেশের যদি আমি ব্যবসা বাণিজ্যের কথা বলি, অর্থনৈতিক কথা বলি এবং আইন শৃঙ্খলার কথা বলি, এই জায়গাটা স্টেবিলিটি আনার জন্যে আসলে ঐক্যের বিকল্প নাই। সবগুলো দলকে এখানে আসলে পাওয়ার স্ট্রাগল থাকবেই, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ওই যে ফেসিস্ট ভাষায় কথা বলা, হ্যাঁ, একজনকে গালি দেয়া, স্ল্যাং ইউজ করা কিংবা আক্রমণ করা, যে ভাষায় এখন আক্রমণ করা হচ্ছে, এগুলো আসলে একটা অশনি সংকেত দেয়। নির্বাচন কমিশনেও গতকালকেও দেখলাম, হ্যাঁ, গতকালকেও আমরা এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো আমাদেরকে আসলে উদ্বিগ্ন করে। আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। হ্যাঁ, তো নতুন রাজনৈতিক দল বলেন, নবজাতক শিশু বলেন, আর যেটাই বলেন, আমরা রাজনীতিটা কিছু কিছু বুঝতে শিখেছি। আমরা এখানে যারা আছি তারা দীর্ঘদিন অনেকেই অনেক জায়গা থেকে পড়াশোনা করেছেন দীর্ঘ সময়, তারা রাষ্ট্রটাকে চিন্তা করেন, রাষ্ট্রটা কিভাবে একটা স্টেবল জায়গায় থাকবে, কেওয়াস না হবে, এরকম একটা জায়গায়। তো আমি মনে করি যে সব রাজনৈতিক দল যদি নিজেদের স্বার্থ কিছুটা ত্যাগ করে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা এখানে নিয়ে আসতে পারে, যদি সবাই ক্ষমতার চাইতে দেশটাকে একটু আগে প্রাধান্য দেয়, রাষ্ট্রটাকে সামনে রেখে চিন্তা করে, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো মেটানো সম্ভব। এই ক্ষেত্রে রাষ্ট্রের যারা অভিভাবক আছেন, রাষ্ট্রের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, আমি যেহেতু এনসিপির মোটামুটি কিছু পলিসির জায়গায় কাজ করেছি বা কাজ করছি, সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে, আমি মনে করি এবং ধারণ করি এনসিপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা এই ক্ষেত্রে খুবই উদার। বিএনপিও এক্ষেত্রে উদার আছে, অন্যান্য রাজনৈতিক দলও উদার আছে। তো আমার মনে হয় যে কিছু লোক তো চাইবেই ঘোলা পানিতে মাছ শিকার করতে, হয়তো এরকম কিছু লোক বিএনপিতেও আছে, অন্যান্য রাজনৈতিক দলেও আছে। তো সেই জায়গাটা থেকে যদি শীর্ষ নেতৃবৃন্দ ওই জায়গায় ছাড় দিয়ে একটা জায়গায় আসতে পারেন, রাষ্ট্রকে সামনে রেখে চিন্তা করতে পারেন, আমার মনে হয় অসহিষ্ণুতা কমে যাবে এবং একটা ঐক্যবদ্ধ জায়গায় এসে আমরা হয়তো সামনে বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে এই জুলাই আগস্টের পরেও কি আমরা এখনো দেশকে সবার আগে ভাবতে পারছি না বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি ঐক্যমত্য কমিশনেও যখন গিয়েছি তখন আমি দেখেছি সবাই যখন কথা বলছে, সবাই নিজ নিজ পার্টির জায়গা থেকে কথা বলছে, সামনে ক্ষমতাকে সামনে রেখে কথা বলছে, ক্ষমতায় গেলে কার কি সুবিধা হবে অসুবিধা হবে ওই জিনিস চিন্তা করে কথা বলছে, কিন্তু রাষ্ট্রের কতটুকু ভালো হবে, দেশের মানুষের কতটুকু কল্যাণ হবে সেটা নিয়ে কথা বলার চিন্তা করার লোক আসলে আমার কাছে মনে হয়েছে ঘাটতি আছে কিছু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এবং জাবেদ রাসিন।
একটু আমি 30 সেকেন্ড একটা জি, জিনিস please। বলি যে সময় আমাদের একদমই নেতা নেই, আমি BNP already অনেক ভারপ্রাপ্ত সময়- চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। বিএনপির কাছে রাষ্ট্রটা সবার উপরে, জনগণ সবকিছুর ঊর্ধ্বে। জি, সুতরাং ধন্যবাদ। বিএনপি আমিও বিশ্বাস করি বাচ্চু এবং ভাই, জাতীয় একদমই রাজনীতির সময় নেই, জি। সাথে যে আমরা রাষ্ট্রটাকে সবার জি, আগে সবাই মিলেই স্থান দিয়ে আপনারা আমরা সবাই সবার মিলে আগে আবার দেশ ঐক্য এবং যেভাবে জুলাই জনগণকে বিপ্লবে ঝাঁপিয়ে গুরুত্ব দিবেন পড়েছিলাম, সেটাই। সেভাবে আবার রাষ্ট্রের আখতারুজ্জামান স্বার্থে বাচ্চু, জাভেদ আগামী রাসেল, নির্বাচন সবাই আপনাদের মিলে একসাথে একটা দুজনকে ঐক্যমত্যে অসংখ্য ধন্যবাদ পৌঁছাবো। আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।